প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা প্রতিবারের মতো গার্হস্থ্য বিজ্ঞান অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। এই বইটি পড়তে আমার খুবই ভালো লাগে। তার একটা কারণ হলো এই বইটির যত পড়া আছে, বইটির এই পড়াগুলোর সাথে আমরা সবাই, শুধু মেয়েরা না, আমরা সবাই, সব মানুষেরা কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবেই জড়িত। অর্থাৎ যে পড়াগুলো সেগুলো আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে ঘুরে ফিরে চলে আসে। সেই জন্য পড়াটা কিন্তু অনেক বেশি সহজ। অর্থাৎ আমি যা জানি সেটাকে আর একটু পাকাপোক্ত করে জানার জন্য এই বইয়ের পড়াগুলো কিন্তু অনেক বেশি কাজে আসে। চলো তাহলে আজকের ক্লাসটি আমরা একটু শুরু করি। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ বয়নতন্তুর ধারণা সম্পর্কে একটু জানব। প্রথমে দেখতে পাচ্ছি পার্ট 1। পার্ট 1 আছে সুতা তৈরির উপযোগী আঁশ বা তন্তুর গুণাবলী। আমরা সবাই জানি আমরা যে পোশাক পরিধান করি তা তৈরি হয় বস্ত্র থেকে। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে সুতা থেকে এই বস্ত্র উৎপাদন করা হয়। কথাটি সঠিক হলেও দেখা গিয়েছে যে এই সুতা আবার তৈরি হয় কতগুলো ছোট ছোট আঁশ থেকে। তাহলে আমরা কিন্তু যে পোশাক পরিধান করি তা তৈরি হয় কি থেকে? বস্ত্র থেকে। কেমন? তোমাদের এই বস্ত্র সুতা থেকে কিন্তু উৎপাদন করা হয়, আমরা এটি সবাই জানি। আবার এই সুতাটা তৈরি হয় ছোট ছোট আঁশ থেকে। অনেক সময় ছোট ছোট আঁশ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় সরাসরি বস্ত্র উৎপাদন করা হয়। বস্ত্র উৎপাদনে ব্যবহৃত যেসব তন্তুর নাম তোমরা সাধারণত শুনে থাকবে তাদের মধ্যে রয়েছে তুলা তন্তু, পাট তন্তু, রেশম তন্তু, পশম তন্তু, রেয়ন তন্তু, নাইলন তন্তু। আমরা কিন্তু এই সুতোগুলোর সাথে কিন্তু পরিচিত না হলে এই বস্ত্রগুলোর সাথে পরিচিত। অর্থাৎ আমরা শীতকালে কিন্তু পশম তন্তু দিয়ে তৈরি পোশাকগুলোই পরে থাকি। যেমন তুলা তন্তু, দেখো এখানে তুলা তন্তুর একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। তুলা তন্তুটা ঠিক এরকম হয়ে থাকে। এরপর হচ্ছে পাট তন্তু, হ্যাঁ, এখান থেকে পাট তন্তুটা তৈরি করা হয়। আর এটা হচ্ছে নাইলন তন্তু, এখান থেকে আমরা নাইলন তন্তুটা তৈরি করি। তাহলে কাজে তোমরা বলতে পারো যে পোশাক, বস্ত্র বা সুতাদের উপযোগী আঁশগুলোকে বলা হয় বয়ন তন্তু। ঠিক আছে? আঁশ বা বয়ন তন্তু চিত্রটা তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে আঁশ বা বয়ন তন্তু। এরপর হচ্ছে সুতা। এই যে সুতা কি প্রক্রিয়ায় হচ্ছে দেখে নাও, কীভাবে সুতাটা তৈরি হচ্ছে তোমরা দেখেছো? ভালো করে খেয়াল করো। এরপর হচ্ছে বস্ত্র। এই যে তৈরি হয়ে গেল, সুতা থেকে বস্ত্র কিন্তু তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে এই বস্ত্রটাকে কেটে তৈরি হলো পোশাক। কেটে ছেটে মাপে, একজনের গায়ের মাপে তৈরি হলো পোশাক। তাহলে কাজ একে দেখতে পাচ্ছি বয়নতন্তু থেকে বস্ত্র তৈরির পর্যায়ক্রমিক ধাপগুলো লিপিবদ্ধ করে একটি চার্ট আমরা তৈরি করতে বলেছে। কেমন? তাহলে বয়নতন্তুর গুণাবলীগুলো কি কি? চলো তাহলে একটু আলোচনা করি। বয়নতন্তুর দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হবে, কিন্তু বয়নতন্তুর দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হবে। দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হবে লম্বাতে। ঠিক আছে? পাশের চাইতে সেটা বড় হবে, কিন্তু যত সূক্ষ্ম হবে তন্তু, যত সূক্ষ্ম হবে ততই মসৃণ ও নমনীয় হবে। তাহলে তোমার সুতাটা ও তন্তুটা যতই সূক্ষ্ম হবে ততই কাপড়টা মসৃণ হবে এবং খুব নমনীয় হবে। কেমন? বয়নতন্তুর পর্যায়ে শক্তি থাকবে। তারপর কারণ শক্তি না থাকলে এ ধরনের আঁশ দিয়ে সুতা বা বস্ত্র তৈরি করা যাবে না। বুঝতে পেরেছো তোমরা? শক্তি না থাকলে কিন্তু এ ধরনের আঁশ দিয়ে সুতা বা বস্ত্র তৈরি করা যাবে না। সুতা বা বস্ত্র যেহেতু পেঁচিয়ে বা ভাঁজ করে রাখতে হয়, তাই বস্ত্রে ব্যবহৃত তন্তুকে অবশ্যই নমনীয় হতে হবে। যেহেতু ভাঁজ করে রাখতে হয় সেজন্য নমনীয়, অর্থাৎ ভাঙা যেতে হবে। যেমন আমি এই বইয়ের পৃষ্ঠা ঠিক এভাবে ভেঙেছি, দেখো তোমরা এভাবে ভেঙেছি। এভাবে ভাঙা, এরকম ভাঁজ মানে তন্তুটা এভাবে ভাঁজ করতে হবে, অর্থাৎ ভাঁজ করা যেতে হবে। সেজন্য সেই সুতাটাকে নমনীয় হতে হবে। এই বৈশিষ্ট্যের জন্য বয়নতন্তুতে পাক বা মোচড় দিয়ে সুতা তৈরি করা যায়। ছোট ছোট আঁশগুলো একে অপরের সাথে জড়িয়ে থাকার প্রবণতা থাকতে হবে।
ঠিক আছে, নমনীয় হলেই কিন্তু জড়িয়ে থাকবে। তন্তুগুলো ভাঁজ করা বা মোচড়ানোর পর আগের অবস্থায় ফিরে আসার ক্ষমতা থাকতে হবে। যখন ভাঁজ করবে তারপরে যখন আবার খুলে ফেলবে তখন আগের অবস্থায় সেটা যেন ফিরে আসে। বয়নতন্তুর মধ্যে নিজস্ব উজ্জ্বলতা থাকবে, অর্থাৎ চকচক করবে, আর্দ্রতা শোষণ ক্ষমতা থাকবে। ঠিক আছে, বয়নতন্তুকে স্থিতিস্থাপক হতে হবে, অর্থাৎ টানলে বড় হবে, ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। যেমন যেমন গেঞ্জি নানা রকম গেঞ্জি তুমি দেখবে টানলে বড় হবে, আবার ছেড়ে দিলে আগের জায়গায় সে ফিরে আসবে। ঠিক আছে, এরপর দেখি আমরা পার্ট 2 আছে তন্তুর শ্রেণী বিভাগ। তোমরা আগের পাঠে জেনেছো যে বস্ত্র তৈরি হয় তন্তু থেকে। প্রকৃতিতে পোশাক তৈরির উপযোগী বিভিন্ন ধরনের তন্তু কি আছে, ছড়িয়ে আছে। বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে নানা ধরনের তন্তু আবিষ্কৃত হচ্ছে। বিভিন্ন ধরনের তন্তুর বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তন্তু শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাহলে প্রকৃতিতে পোশাক তৈরির উপযোগী বিভিন্ন ধরনের তন্তু আছে আমাদের আশেপাশে। বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে নানা ধরনের তন্তু আবিষ্কৃত হচ্ছে। তাহলে বিজ্ঞান যতই অগ্রসর হচ্ছে ততই নানা ধরনের তন্তু দিন দিন আবিষ্কৃত হচ্ছে, উন্নত হচ্ছে। বিভিন্ন ধরনের তন্তুর বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তন্তু শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাহলে বিভিন্ন ধরনের তন্তুর বৈশিষ্ট্য এক এক রকম বৈশিষ্ট্য আছে, ভিন্ন ভিন্ন, সেই জন্য তন্তু শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর ফলে একই শ্রেণীভুক্ত তন্তুগুলোর যত্ন, গুণাগুণ, ব্যবহার সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা জন্মাবে। উৎস অনুসারে বয়নতন্তুকে 2 ভাগে ভাগ করা হয়, যেমন প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তু। নিচে এই সম্পর্কে আলোচনা করো। চলো তাহলে আমরা প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তু সম্পর্কে একটু আলোচনা করে আসি। প্রাকৃতিক তন্তু হচ্ছে তোমরা প্রকৃতিতে যেসব বয়নতন্তু দেখতে পাবে তাই হচ্ছে প্রাকৃতিক তন্তু। কেমন? তারপর এদের মধ্যে শ্রেণীভেদ রয়েছে, যেমন উদ্ভিজ তন্তু। উদ্ভিদের বীজ, বাকল, কাণ্ড, পাতা ইত্যাদি থেকে উদ্ভিজ তন্তু পাওয়া যায়। ঠিক আছে, উদ্ভিজ তন্তু পাওয়া যায়, যেমন কার্পাস গাছের বীজের বাইরের আঁশ থেকে তুলা তন্তু, পাট গাছের বাকল থেকে পাট তন্তু, ফ্ল্যাক্স গাছের কাণ্ড থেকে ফ্ল্যাক্স তন্তু, আনারসের পাতা থেকে পিনা তন্তু পাওয়া যায়। তাহলে দেখো আমরা কিন্তু গাছ থেকেও কিন্তু তন্তু পেয়ে থাকি। এই তন্তুগুলোকে বলা হচ্ছে উদ্ভিজ তন্তু। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কার্পাস বীজ। দেখেছো তোমরা কার্পাস বীজটা কেমন ধরনের হয়ে থাকে, হয়তো আমরা আগে লক্ষ্য করিনি বা জানি না। তাহলে আমরা কার্পাস কার্পাস তুলা আমরা কোত্থেকে পেয়ে থাকি দেখো তোমরা। এরপর হচ্ছে ফ্ল্যাক্স গাছ দেখো তোমরা ভালো করে ছবিতে লক্ষ্য করো। কেমন? এরপর আমরা দেখতে পাচ্ছি পাট গাছ কীরকম হবে তোমরা লক্ষ্য করো। এই যে পাট গাছের এই আঁশ থেকে কিন্তু তন্তু তৈরি হয়। এরপর হচ্ছে আনারসের পাতা থেকেও কিন্তু পিনা তন্তু পাওয়া যায়। ক্ষয় হচ্ছে প্রাণীজ তন্তু। প্রাণীর চুল, লোম কিংবা লালা থেকে প্রাণীজ তন্তু পাওয়া যায়, যেমন ভেড়ার লোম থেকে উল বা পশম তন্তু, এবং গুটি পোকা লালা থেকে পাওয়া যায় রেশম তন্তু। তাহলে এগুলো আমরা আগে থেকেও জানি যে প্রাণীর চুল, লোম কিংবা লালা থেকে প্রাণীজ তন্তু পাওয়া যায়। কেমন? ভেড়ার লোম থেকে উল পাওয়া যায়, পশম পাওয়া যায়। তারপর হচ্ছে এই পশম, উল, এই তন্তুগুলো পাওয়া যায়, এবং গুটি পোকা লালা থেকেও কিন্তু রেশম তন্তু পাওয়া যায়। তাহলে উদ্ভিজ তন্তু হচ্ছে এগুলো। এরপর হচ্ছে খনিজ তন্তু। মাটির নিচে কঠিন শিলার স্তরে এই ধরনের তন্তু পাওয়া যায়। খনিজ তন্তুতে পরিশোধিত করে সুতা উৎপাদন করা হয়, যেমন অ্যাসবেস্টস তন্তু থেকে উৎপাদন করা হয় অ্যাসবেস্টস সুতা। তাহলে এখানে আমরা পেলাম খনিজ তন্তু, যেটা মাটির নিচ থেকে পাওয়া যায়। এরপর আমরা এখানে অ্যাসবেস্টস তন্তুর একটা ছবি দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করো তোমরা। দেখেছো? এরপর হচ্ছে এইখান থেকে আমরা যে তন্তুটা, এটা কিন্তু মাটির নিচের অংশ, মাটির নিচ থেকে আমরা এই তন্তুটা পাচ্ছি, এবং এই সুতাটা হচ্ছে এটা অ্যাসবেস্টস সুতা। এরপর হচ্ছে রাবার তন্তু হচ্ছে প্রাকৃতিক রাবারকে বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে এবং বিভিন্ন প্রকার তন্তু সুতা তৈরি করা হয়। তাহলে প্রাকৃতিক রাবার গাছ আছে, কিন্তু রাবারকে বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে সংকুচিত করে বিভিন্ন প্রকার তন্তু সুতা তৈরি করা হয়। এরপর হচ্ছে কৃত্রিম তন্তু। দেখো
তার আগে তোমরা ছবিটা একটু দেখে নাও। এটা হচ্ছে নাইলন তন্তু আর এটা হচ্ছে রেয়ন তন্তু। ঠিক আছে, নাইলন থেকে রেয়ন তন্তু হয়েছে। কৃত্রিম তন্তু হচ্ছে তোমাদের জানা দরকার যে অনেক তন্তু আছে যা প্রাকৃতিকভাবে জন্মায়নি। মানুষ প্রাকৃতিক তন্তুর সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে কিংবা শুধু রাসায়নিক দ্রব্য থেকে অনেক তন্তু তৈরি হয় যাদেরকে কৃত্রিম তন্তু বলে, যেমন নাইলন, রেয়ন ইত্যাদি। তাহলে আমরা এটা অনেক তন্তু আছে প্রাকৃতিকভাবে জন্মায়নি, কিন্তু মানুষ প্রাকৃতিক বস্তুর সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে রাসায়নিক দ্রব্য থেকে অনেক তন্তু তারা তৈরি করে, কেমন, যাদেরকে কৃত্রিম তন্তু বলা হয়। তেমনি একটি তন্তু হচ্ছে নাইলন তন্তু। ঠিক আছে, কাজ 1 হচ্ছে নিজের ছকের বাম দিকের কলামে বিভিন্ন শ্রেণীর তন্তু নাম দেয়া আছে। এই যে এখানে তন্তু নাম দেয়া আছে, প্রত্যেকের বিপরীতে ডান দিকের কলামে উক্ত শ্রেণীর উদাহরণ উল্লেখ করে ছকটি পূরণ করো। উদাহরণ: উদ্ভিজ তন্তু থেকে কি হচ্ছে, প্রাণীজ তন্তু কি থেকে আমরা পাচ্ছি, খনিজ তন্তু কিভাবে আমরা পাচ্ছি, কোত্থেকে পাচ্ছি, এভাবে তোমরা উদাহরণটা দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেকগুলো তন্তু সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা পার্ট 3 শুরু করব এবং আমাদের আজকে তন্তু সম্পর্কে কিছুটা ধারণা এমনিতে আমাদের হয়ে গেল, কেমন। আর তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে তন্তু সম্পর্কে তোমাদের ধারণাটা আরও স্পষ্ট হবে। বাসায় তোমরা এই সময়ে, শীত এসেছে, এই সময়ে তোমরা খুব বেশি বাইরে বের হবে না এবং বের হলেও সাবধানতার সাথে তোমরা বের হবে এবং মাস্ক পরিধান করবে আর ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, কেমন। অকারণে বাইরে বের হওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা সবাই সুস্থ থাকতে চাই। আর এই করোনাকালীন সময়ে আতঙ্ক নয়, বরং আমাদের অনেক বেশি কি হতে হবে, সচেতন হতে হবে। হ্যাঁ, আতঙ্ক নয়, আমাদের সচেতনতায় আমাদেরকে এই করোনা থেকে আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ জানো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।